নমস্কার সকল ভিউয়ার্সকে জানাই ওয়েলকাম আমার ইনভেস্ট উইথ নিশান চ্যানেলের এই যে আজকের ভিডিওটি আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন যে আরেকটি আইপিও সংক্রান্ত ভিডিও কিন্তু হতে যাচ্ছে এটি। আজকের যে আইপিও নিয়ে আলোচনা করব সেই আইপিওটি সকলের কাছে সুপরিচিত একটি নাম, কারণ কি রিসেন্ট ফার্স্টে যে আইপিওগুলো আসছে তার মধ্যে কিছু কিছু আইপিও কিন্তু আসছে বিভিন্ন নামি দামি কোম্পানি। সেরকমই একটি নামি কোম্পানি হলো আমাদের ইলেন ব্রেন গ্যারেজ ভেঞ্চার, যেটাকে আমরা গ্রো বলে জানি। এই যে গ্রো কোম্পানিটি রয়েছে, এরা কী ধরনের কাজ করে আপনারা যারা ইনভেস্টমেন্ট করেন তারা কিন্তু আশা করি সকলেই জানেন। বিভিন্ন ডিসকাউন্ট ব্রোকার এবং বিভিন্ন যে ডিজিটাল ব্রোকিং সার্ভিস প্রোভাইডার আছে তার মধ্যে অন্যতম কিন্তু হচ্ছে এই গ্রো। এরা বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড, মার্জিন ট্রেডিং ফেসিলিটিস, ক্রেডিট লোন এবং এএমসি এবং বিভিন্ন রকমের যে এমটিএফ মার্জিন মানি প্রোভাইড করা, ফিউচার অ্যান্ড অপশনের কাজগুলো করা, এই সকল কাজগুলো কিন্তু এদের অ্যাপের থ্রুতে হয়। এই যে ভারতবর্ষের বুকে বিভিন্ন যে অ্যাপগুলো আছে যেগুলো মোবাইলের থ্রুতে আমরা ট্রেডিং বা ইনভেস্টমেন্ট জার্নিটাকে চালিয়ে যাচ্ছি, সেই ধরনের অ্যাপগুলোর মধ্যেও এই অ্যাপটি কিন্তু যারা বিগিনার, যারা নতুন ইনভেস্টার তাদের ক্ষেত্রে কিন্তু খুব সহজবোধ্য এবং ইজিলি কাজ করার মতো একটা অ্যাপ। তার জন্য এর গ্রহণযোগ্যতা কিন্তু চরম সীমায় রয়েছে। এর কিন্তু কাস্টমার বা এই অ্যাপ ইউজ করেন প্রায় ৮০ লক্ষের মতো মানুষ কিন্তু এই অ্যাপটাকে ইউজ করেন। তার মধ্যে অ্যাক্টিভ কিন্তু 40 লাখের মতো। এই অ্যাক্টিভ ইউজারের মাত্রা কিন্তু দিনকে দিন বেড়ে যাচ্ছে। এই যে গ্রোথটা হচ্ছে সেটা একটা অর্গানিক গ্রোথ হচ্ছে, অর্থাৎ এখান থেকে যারা আসছে এবং অ্যাক্টিভ ইউজার যারা হচ্ছেন তারা কিন্তু সহজেই এই অ্যাপটাকে ছাড়ছেন না। এই যে গ্রোথ, এই গ্রোথটা কিন্তু আগে যে জিরোধা বলে যে অ্যাপটি আমরা ইউজ করতাম সেটাকে কিন্তু সারপ্রাইজ করে এই গ্রো কিন্তু শীর্ষে পৌঁছে গেছে। সুতরাং বুঝতে পারছেন যে এই অ্যাপটার ভবিষ্যৎ কীরকম এবং এর গ্রোথ লেভেল কিন্তু হাই। যেহেতু এটি একটি স্টক মার্কেটের সাথে যুক্ত কোম্পানি বলা চলে এবং ক্যাপিটাল মার্কেটের সাথে যুক্ত যে বিভিন্ন কোম্পানিগুলো আছে তার মধ্যে কিন্তু একটা অন্যতম কোম্পানি যেটা মার্কেটে লিস্টিং হতে যাচ্ছে। এবার এই ভিডিও থেকে আমরা এর বিভিন্ন টেন্টেটিভ টাইম লাইনগুলো জানবো, ফিনান্সিয়াল কন্ডিশন, ফান্ডামেন্টালস কী রয়েছে এবং বিভিন্ন রেশিওস, যেটুকু না বললেই নয় সেটুকুই বলবো। তারপরে আমরা পেয়ার কোম্পানির সাথে একটু কম্পেয়ার করার চেষ্টা করব। সর্বশেষে আমরা দেখে নেব যে এই আইপিওটাকে আমরা অ্যাপ্লাই করব কি না অ্যাভয়েড করব, এবং অ্যাপ্লিকেশন করলে পরে আমরা সেটা লিস্টিং গেনের জন্য করব নাকি লং টার্ম হোল্ডিংয়ের জন্য করব। তো চলুন শুরু করি মূল আলোচনা। তো এই আইপিওর অ্যাপ্লিকেশন পর্ব চালু হচ্ছে 4 নভেম্বর 2025 থেকে এবং এই অ্যাপ্লিকেশন পর্বটি চলবে 7 নভেম্বর পর্যন্ত। এর যে টেন্টেটিভ টাইম লাইনের মধ্যে আমি তো ওপেন ডেট এবং ক্লোজ ডেট দুটোই মেনশন করলাম। এরপরে অ্যালটমেন্ট ডেট হলো 10 তারিখ এবং রিফান্ড ইনিশিয়েশন, অর্থাৎ যারা পাবেন না তাদের অ্যাকাউন্টে টাকাটি হোল্ডিং থেকে চলে আসবে অ্যাকাউন্টে, সেটা হলো 11 তারিখ এবং ডিম্যাট ট্রান্সফার যারা পাবেন তাদের চলে আসবে 11 তারিখ এবং লিস্টিং ডেট হচ্ছে কিন্তু 12 তারিখ সকাল 10টা। সেটা কিন্তু একটা বুধবার পড়েছে, সেই দিন 10টার সময় এই কোম্পানিটা লিস্টিং হবে। এবার এই আইপিও ডিটেলসে যদি আমরা দেখি, এর ফেস ভ্যালু রয়েছে 2 টাকা এবং ইস্যু প্রাইস রয়েছে 95 থেকে 100 টাকা, অর্থাৎ কাট অফ প্রাইস কিন্তু 100 টাকা। আমরা কিন্তু অ্যাপ্লিকেশন করবো ওই কাট অফ প্রাইসে যদি অ্যাপ্লিকেশন করি। লট সাইজ বলতে 150টি করে শেয়ার থাকবে একটি করে লটে। এক লট মানেই হলো 15,000 টাকা আপনার কিন্তু হোল্ড হয়ে যাবে অ্যাপ্লিকেশন করলে পরে। এবার ইস্যু সাইজ দেখা যাচ্ছে 6,632.3 কোটি টাকার মতো। এই যে টাকাটি তার মধ্যে ফ্রেশ ইস্যু রয়েছে 1,060 কোটি টাকা এবং অফার ফর সেল রয়েছে 5,572 কোটি টাকা, একটু উপরে 0.30 মতো উপরে আছে। মার্কেট ক্যাপ যদি দেখা যায় তাহলে দাঁড়াচ্ছে 61,736 কোটি অ্যাপ্রক্সিমেটলি। ইস্যু টাইপ হচ্ছে বুক বিল্ড অফার টাইপ, অর্থাৎ বুক বিল্ড কথার অর্থ যেমন ডিমান্ড থাকবে সেই রকম প্রাইসে এর লিস্টিং হবে। এর প্রাইসটা আগের থেকে ডিটারমাইন করা যাবে না, এটা যেমন ডিমান্ড থাকবে অ্যাপ্লিকেশন বা সাবস্ক্রিপশন যেমন হবে সেই হিসাবে এর কিন্তু প্রাইস বা লিস্টিং প্রাইসটা ডিটারমাইন্ড হবে। এটাই হলো বুক বিল্ড অফার। লিস্টিং হচ্ছে বিএসসি এবং এনএসসি দুটোতেই। এবার এই যে আইপিওটি, এর যে রিজার্ভেশন কোটা যদি দেখি, আইপিও শেয়ার রিজার্ভেশন কোটা, সেখানে কিউআইবি কোটা রয়েছে 75%, এনআইআই যেটা আছে সেটা 15%-এর মতো এবং রিটেল কোটা কিন্তু খুবই অল্প 10%-এর মতো। তার মানে ওখানে একটা হিউজ কম্পিটিশন কিন্তু দেখতে পারবো আমরা। এবার এই কোম্পানির যেটা ভাইটাল জিনিস সেটা ফিনান্সিয়াল কন্ডিশন যদি আমরা দেখি, এখানে 2023 থেকে 2025-এর মার্চ পর্যন্ত ইয়ারলি ডাটা দেওয়া আছে এবং একটি কোয়ার্টারে দেওয়া আছে, সেটা 25-এর জুন কোয়ার্টারের ডাটা। সেখান থেকে আমরা দেখছি যে প্রত্যেক বছর কিন্তু অ্যাসেট কিন্তু কোম্পানি বাড়িয়েছে, রেভিনিউও সাইমালটেনিয়াসলি প্রত্যেক বছর বাড়িয়েছে এবং লাস্ট যে কোয়ার্টার সেটাতেও দেখা যাচ্ছে যে একটি কোয়ার্টারে 948.47 কোটি টাকার মতো কিন্তু রেভিনিউ এরা জেনারেট করেছে এবং প্রফিট আফটার ট্যাক্সে গিয়ে আপনি দেখবেন যে এরা
23-এও প্রফিট করেছে, কিন্তু 24 সালে প্রফিট নেই, সেখানে লস করেছে। সেখানে লস কিভাবে করেছে, এরা যখন এদের হেড অফিসটা আমেরিকায় ছিল, আমেরিকা থেকে ইন্ডিয়া শিফট করতে গেলে পরে প্রচুর এদেরকে ট্যাক্স পে করতে হয়, প্রায় 1200 কোটি টাকার উপরে ট্যাক্স পে করেছে, যার জন্য কিন্তু সেবার কোম্পানি 500 কোটি টাকার উপরে প্রফিট করাতেও লস কিন্তু দেখাচ্ছে যে 805 কোটি, কারণ তাদের একটা খরচা ট্যাক্সে চলে গেছে। পরবর্তী ইয়ারেই দেখুন 1824.37 কোটি টাকা আবার প্রফিট করেছে, এবং এই পর্যন্ত লাস্ট কোয়ার্টারে 378.37 কোটি টাকা এদের কিন্তু প্রফিট দেখাচ্ছে। তার মানে এই যে প্রফিট যে আমরা একটা নেগেটিভ দেখলাম 2024-এর 31শে মার্চ, এই ডাটাটি কেন হচ্ছে সেটা আপনাদের সামনে ক্লিয়ার করলাম। ইউএসএ থেকে ইন্ডিয়ায় অফিস শিফট করার জন্য ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে, এবং প্রত্যেক বছর দেখুন নেট ওয়ার্থ কিন্তু এদের বেড়ে গেছে, রিজার্ভও দেখুন বেড়েছে, এবং এদের যে বোরোইংটা ছিল সেখানে দেখবেন 2024-এ 24.06 কোটি টাকা ছিল, সেটা পরের বছরে অনেকটা বেড়েছে। তার মানে এরা ক্যাপেক্স করেছে, কিছু খরচা করেছে, যার জন্য হয়তো বোরোইং করতে হচ্ছে, এবং টোটাল বোরোইং কিন্তু আবার দেখুন লাস্ট কোয়ার্টারে কিন্তু কম দেখাচ্ছে 324.08। তার মানে কোম্পানি বোরোইং কিন্তু আস্তে আস্তে কমানোর চেষ্টা করছে। এবং আরেকটা বিষয়, এদের রিজার্ভ কিন্তু দেখবেন অনেক আছে, বোরোইং এর তুলনায় রিজার্ভ প্রচুর রয়েছে, 5506.78 কোটি টাকা। এটা কিন্তু একটা ভালো ফিনান্সিয়াল কন্ডিশন কোম্পানির, আমরা কিন্তু এই টেবিলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। সুতরাং আপনারা এখানে এই লসটাকে নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, কোম্পানি ঠিকঠাকই রয়েছে। এবার আমরা যদি কোম্পানি রিটার্ন অন নেট ওর্থ দেখি, সেখানে আমরা দেখতে পারবো যে 37.57% মতো, তার মানে বলা যায় ভালো কিন্তু রিটার্ন অন নেট ওর্থ কিন্তু জেনারেট করছে কোম্পানি। এবং ভ্যালুয়েশনের দিক থেকে যদি আমরা পিইটাকে দেখি 33.26, এই যে পিইটা রয়েছে, যে মাল্টিপ্লেট পিইটাকে আমরা দেখছি, এটা অল্প একটু বেশি অন্যান্য পিয়ার কোম্পানি থেকে, কিন্তু এর আরও অনেক পিয়ার কোম্পানি আছে যার পি কিন্তু অনেকটাই বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে যদি ভ্যালুয়েশন পি এর রেসপেক্টে আমি বলি, তাহলে ভ্যালুয়েশন ওকে বলা যায়, একটু বেশি, কিন্তু সেরকম যে অনেক রকম বড় মাপের বেশি সেরকম নয়, এবং পিবিও কিন্তু হালকা একটু বেশি রয়েছে। সেই জায়গায় একটু নেগেটিভিটি, কিন্তু এটাকে ইগনোর করাই ভালো হবে, কারণ কি এই কোম্পানির যা গ্রোথ রয়েছে সেখানে এগুলো কোনো বিষয় না। এর পি দেখা যাবে হয়তো লিস্টিং হওয়ার পরে, সেন্টিমেন্ট মার্কেটে যদি পজিটিভ থাকে এর গ্রোথের মধ্যে আশা করা যায়। এবার এই যে কোম্পানিটা রয়েছে, এর ইস্যুর অবজেক্টিভগুলো যদি একটু দেখি, এক্সপেন্ডিচার টুয়ার্ডস ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কিছু খরচা করবে, ব্র্যান্ড বিল্ডিংয়ের জন্য খরচা করবে, ইনভেস্টমেন্ট ইন ওয়ান অফ আওয়ার ম্যাটেরিয়াল সাবসিডারিজ GCS অ্যান্ড NBFC ফর অগমেন্টিং ক্যাপিটাল বেস, এর জন্য খরচা করবে, ইনভেস্টমেন্ট ইন ওয়ান অফ ম্যাটেরিয়াল সাবসিডারিজ GIT ফর ফান্ডিং ইটস MTF বিজনেসের জন্য কিছু খরচা করবে। এইভাবে এরা কিন্তু অবজেক্টিভ যেগুলো সেগুলো দেখিয়েছে। এবং যদি আমরা পিয়ার কোম্পানির সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা দেখবো যে পি রেশিও অনুসারে অনেক কোম্পানি থেকে কিন্তু বেশি পিতে ট্রেড করছে। এবার যদি অন্যান্য কোম্পানির সাথে আমরা রিটার্ন অন নেট ওর্থটাকে তুলনা করি, দেখবেন এর কিন্তু সেই জায়গায় টপে বসে আছে 37.57, সেখানে অন্যান্য কোম্পানির কিন্তু ওর থেকে কম দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে কোম্পানিটাকে আমরা এগিয়ে রাখতে পারি। এর হলো ফিনান্সিয়াল বা পিয়ার কম্পারিজন আরও যদি করতে যায় অনেকটা সময় লেগে যাবে, এর দীর্ঘ ব্যাপার। সে জায়গায় দাঁড়িয়ে যেটুকু বললাম সেটুকুর থেকে আমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এর মধ্যে অ্যাপ্লিকেশন করবো কিনা। এবার অ্যাপ্লিকেশন করতে গেলে আমরা পজিটিভ যেমন দেখলাম, সেরকম নেগেটিভটাও আমাদের দেখতে হয়। নেগেটিভ যেটা দেখতে পাচ্ছি কোম্পানিটা, সেটার মধ্যে একটা হিউজ কম্পিটিশন তো রয়েছে, কিন্তু এই মার্কেট লিডার, সেই জায়গা থেকেও সেটাকে ওভারকাম করা যায়। এবং ভ্যালুয়েশনের দিক থেকে অল্প একটু আমার একটু নেগেটিভিটি কাজ করলো, কিন্তু তবুও আমার মনে হচ্ছে এটা সেই বিষয়টাকে ওভারকাম করে যাবে। যদি EPS বাড়িয়ে দেয়, কোম্পানি যদি প্রফিট গ্রোথ দেখাতে পারে, মার্জিন যদি ভালো দেখাতে পারে, আগামীতে আশা করি কোম্পানি দেখাবে। কারণ কি এর যে কাস্টমার বেস রয়েছে সেখানে কিন্তু একটা অর্গানিক গ্রোথ আছে, কারণ কি যে যারা কাস্টমার হচ্ছে তারা কিন্তু তাদের থেকে এক্সিট করে চলে যাচ্ছে না। এবার আমরা অ্যাপ্লিকেশন করতে গেলে প্রথমে যেগুলো দেখি সেগুলো হচ্ছে GMP দেখি, যদি এটা অথেন্টিক নয় তবু GMPটা দেখে আমাদের একটা ধারণা পাওয়া যায় যে লিস্টিং গেইন কত হচ্ছে। এই পর্যন্ত আমি যা GMP দেখছি গ্রে মার্কেটের প্রিমিয়াম, সেটা হচ্ছে 16%-এর মতো, অর্থাৎ পার স্টকে 16 টাকার মতো GMP দেখাচ্ছে। সেটা বাড়া কমা হতে পারে মার্কেটের সেন্টিমেন্টের উপর। এবং আরেকটা জিনিস আমরা দেখি, অ্যাঙ্কার লিস্ট দেখি, সেটা আগের দিন অ্যাপ্লিকেশন যেদিন চালু হবে তার আগের দিন আমরা পেয়ে যাবো। সেখানে আশা করি এখানে বড় বড় ইনভেস্টার আপনারা দেখতে পারবেন, কারণ যে ধরনের কোম্পানি এটা। এবং আরও কিছু জিনিস যেগুলো আমরা দেখি, ভ্যালুয়েশন অনুসারে আমি বললাম একটু বেশি মনে হলো আমার, কিন্তু সেই জায়গাটাকে ওভারকাম করবে, আমি সেটা আগেই বলে দিলাম আপনাদের কাছে। এবার অ্যাপ্লিকেশন করতে গেলে পরে যে ক্রাইটেরিয়াগুলো থাকে তার মধ্যে আমার মনে হচ্ছে এটা পজিটিভ। এবং সাবস্ক্রিপশন রেটটাকেও আমরা দেখি, সেটাও আশা করি এটাতে দেখতে পারবেন ভালো। সেই সব ক্রাইটেরিয়াগুলো GMP, ভ্যালুয়েশন, অ্যাঙ্কার লিস্ট এবং সাবস্ক্রিপশন কত গুণ হয় সেটা দেখে আমরা লিস্টিং গেইন প্লাস এটা লং টার্মের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু করা যেতে পারে। এবার আপনাদের ডিসিশন আপনারা নেবেন। আমি যা তথ্য ছিল আমার এন্ড থেকে দেওয়ার মতো সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম সংক্ষেপে। এবার যদি ভিডিওটি ভালো লাগে এবং আমার এইরকম ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন, তাহলে একটু ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে তাতে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।